যা বুঝতে পারছি এবার পাহাড় পর্বত ভাঙতে হবে। আগে সবকটা একবার করে টেস্ট করে করে ফিডব্যাকটা দিয়ে তারপরে খাবো। কলকাতা বা শহরতলি থেকে উইকেন্ড ড্রাইভ এই বর্ষায় অফবিট বাঁকুড়া কেমন হবে, আর সঙ্গে ব্র্যান্ড নিউ একটা দুর্দান্ত রিসর্ট। আষাঢ়ের পাহাড় আর শ্রাবণের সমুদ্র, এই নিয়েই তো বাঙালির বর্ষা। দূর, জঙ্গল বাদ দিয়ে বর্ষা আবার হয় নাকি? তাই সেই জঙ্গলের টানেই এবার আমাদের বেড়ানো। বেশি দূরে নয়, কাছে পিঠের মধ্যেই বাঁকুড়ার ঝিলিমিলি। আর সেখানেই পরাডি মোড়ের কাছে শালমহুলের জঙ্গল আর টিলা দিয়ে ঘেরা একফালি সাঁওতালি গ্রাম, নাম তার বৈষ্ণবপুর। হ্যালো বন্ধুরা, এই পর্বে তোমাদের নিয়ে যাব আমাদের সঙ্গে আরেকটা দারুণ উইকেন্ড ট্রিপে, যেখানে থাকবে বিভূতিভূষণের আরণ্যকের শান, জঙ্গলের অ্যাডভেঞ্চার, ছোট্ট হাইকে বোঙাডুংরি, বিশ্বজিৎদার হাতের আলু পোস্ত, শালপোড়া চিকেন আর ছবির মতো কটেজে এক রাতের বনবাস। কি শুনেই থ্রিলিং লাগছে? তাহলে চলো শুরু করি। অরণ্য বিতান, বাঁকুড়ার ঝিলিমিলিতে এই মুহূর্তে আমরা রয়েছি, এবং এই অরণ্য বিতানই কিন্তু আজকে রাতের জন্য এখানে আমাদের ঠিকানা। এটা একটা রিসর্ট জঙ্গলের মধ্যে, যেটা তৈরি হয়েছে 2023-এর নভেম্বরে, আর আমরা এখানে এসেছি জাস্ট কয়েক মাসের মধ্যেই। তো এই রিসর্টটা কেমন, লোকেশনটা কীরকম, কিরম কি ব্যবস্থা, রুম কীরকম, ট্যারিফ কত, সব তোমাদের বলবো এই ভ্লগেই। তবে তার জন্য ভ্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখা মাস্ট। আর যদি চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে কি করতে হবে বহুবার তোমরা আমাদের থেকে শুনেছো। এখন প্রশ্ন হলো অরণ্য বিতানে কিভাবে আসবে। তোমরা যারা ট্রেনে আসবে তারা নামতে পারো ঝাড়গ্রামে। সকাল সকাল প্রচুর অপশন। হাওড়া থেকে বারবিল জনশতাব্দী বা ইস্পাত এক্সপ্রেসে বড়জোর 2 ঘন্টা 10 মিনিটের জার্নি। বাঁকুড়া হয়ে এলে মাঝরাতে ছেড়ে ভোরে বাঁকুড়া স্টেশনে ঢুকে হাওড়া চক্রধরপুর, আর সকালে ছাড়ে রূপসী বাংলা আর আরণ্যক এক্সপ্রেস। বাঁকুড়া থেকে খাতড়া রানীবাঁধ হয়ে পরাডি মোড় 77 কিলোমিটার, গাড়িতে 2 ঘন্টা। আর ঝাড়গ্রাম স্টেশন থেকে বড়জোর 65 কিলোমিটার, গাড়িতে 1.5 ঘন্টাতেই পৌঁছে যাবে। তোমরা যারা কলকাতা থেকে রোড ট্রিপ প্ল্যান করছো, তাদের জন্য বেস্ট রুট কোলাঘাট খড়গপুর বেলপাহাড়ি হয়ে 16 নম্বর জাতীয় সড়ক ধরে 223 কিলোমিটার, গাড়িতে 4.25 ঘন্টায় আরামসে পৌঁছে যাবে। রুট ম্যাপের গুগল লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। জঙ্গলমহলের মায়াবী পথ ধরে ড্রাইভ করে আমরা সেদিন যখন অরণ্যবিতান পৌঁছলাম, তখন বেলা 11:30। হচ্ছে নুন চিনি লেবুর শরবত, যেটা খাওয়া উচিত খাটিয়ায় বসে, মানে হ্যাঁ, বেশ ছোটখাটো একটা জার্নি করে আসার পর দারুণ লাগে। জীবনে অনেক সময় নিজের বাড়ির দরজা, ফ্ল্যাটের দরজা খুলে ঢুকেছি, কখনো নিজের কুটিরের গেট ঠেলে ঢুকিনি। এক অদ্ভুত ফিলিং, আমি বলে বোঝাতে পারবো না। এই বাঁশের বেড়াটা ঠেলে ঢুকতে আমার যেটা হলো, আর সত্যি মানে প্রত্যেকের জন্য এখানে একটা করে কটেজ, যদি আমি ইংরেজিতে বলি না ভুল বলা হবে, এটা একটা করে মাটির কুটির, যেটা এখানে এসে যেগুলো মানে ডাবল অকুপেন্সি ফ্যামিলি রুম যেগুলো এখানে। আর বাইরেটা এত সুন্দর করে করা, ওপরে দেখে মনে হবে ওই অ্যাসবেস্টাসের চাল আর মাটির কুটির, অদ্ভুত সুন্দর একটা ফিল। তার সঙ্গে চারিদিকে জঙ্গল ঘেরা, এখানে সুন্দর করে 2টো চেয়ার দেওয়া আছে। এখন একটু গরম লাগছে, কিন্তু সন্ধেবেলা এখানটা দারুণ লাগবে। পুরো একদম বন জঙ্গলে ঘেরা, তার সঙ্গে আমাদের লাল জিমনি দেখা যাচ্ছে প্রচুর সবুজের আড়াল থেকে। ওদিকটা পেঁপে গাছ, মানে বাগানটাকে খুব যত্ন করে ওরা করছেন। এদিকে একটা সূর্যমুখীর জন্য একটা জোন। আমার ভীষণ আমাদের বাড়ির বাগানের কথা মনে পড়ছে। সামনেও আবার এই জায়গাটা, হ্যাঁ, সামনে খুব সুন্দর করে ঘাস, আর তার সঙ্গে কিছু পাতাবাহার ছড়ানো আর কি চারিদিকে। মানে আমার নিজের একটা কুটির হয়েছে আজকে, আর কুটিরের বাইরে একটা সুন্দর বাগান আছে। এক রাতের জন্য হলেও এটা আমি পেয়েছি। আমার কুটিরের নাম কি? সোনাঝুরি।
রুমের ভেতরটা না দেখালে তো চলবেই না, আর প্রপার্টি যখন এত সুন্দর তখন তো দেখাতেই হবে। ভেতরে ঢুকেই সবার আগে যেটা চোখে পড়েছে কত বড় জায়গাটা। এটা কিন্তু একটা ডাবল অকুপেন্সি রুম, মানে এটাতে দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা থাকতে পারে। আর এই রুমটায় এসি আছে, রুমটা একটা কটেজের মতো করে তৈরি, কিন্তু এসি না থাকলেও এই রুমটার একটা বড় বিষয় হচ্ছে যখন রুমটা তৈরি হচ্ছিল তখন ইটের গাঁথনির পর কিন্তু তাতে মাটির প্রলেপ দেওয়া হয়েছে, মানে গরমকালেও এই কারণে কিন্তু রুমটা ঠান্ডা থাকবে আরও। আর এই কুলুঙ্গিটা, যেটা প্রদীপ্তর খুব পছন্দ হয়েছে, আমাদের অস্ম এখন ঘুমোচ্ছে কুলুঙ্গিতে, এই কুলুঙ্গিটা কিন্তু ঢুকেই একটা সেই কুটিরের ফিল দেয়। টিভি আছে জানি, এটা অন পাবলিক ডিমান্ড রাখতে হয়। এখানে রুমে ঢুকেই দুটো এদিকে টেবিলের পাশে চেয়ার আছে যেখানে বসে গল্প টল্প করা যায়, চা ফাও খাওয়া যায়। মাটির রঙের সঙ্গে রং মিলিয়ে কিন্তু এখানে কার্টেনগুলো, বাকি পুরো রুমের থিম হচ্ছে সাদা। আলো খেলবে প্রচুর, সেটা খুব গুরুত্বপূর্ণ। সিলিংও সাদা, ফ্যান রয়েছে একটা, আর এদিকেও একটা স্টোরেজের জায়গা আছে। তার সঙ্গে যেটা আছে প্রচুর পরিমাণে সেটা হচ্ছে প্লাগ পয়েন্ট, মানে এখানে গ্যাজেট চার্জ দেওয়া আমাদের মতো যারা, তাদের জন্য কিন্তু খুব সুবিধাজনক। আর এর পাশাপাশি রুমটা বেশ কয়েকটা ভাগে ভাগ করা। এই জায়গাটার পরেই যেটা আছে সেটা হচ্ছে একটা চেঞ্জিং রুমও বলতে পারো, ক্লোক রুমের কনসেপ্টে আর কি। এখানে একটা কার্টেন দিয়ে সেপারেট করা আছে জায়গাটাকে। আলনা আছে একটা জিনিসপত্র টাঙিয়ে রাখার জন্য, জামা কাপড় টাঙিয়ে রাখার জন্য। এখানে তোমরা সব লাগেজ রাখতে পারো, আমাদের ব্যাগগুলোও আমরা রেখেছি এখানে। আরেকটা জিনিস আছে যেটা এটা চেঞ্জিং রুম হিসেবে ব্যবহার করার জন্য যেহেতু খুব জরুরি, এই ফুল লেংথ একটা মিরর আছে। খুব সুন্দর করে এটাকে প্লেস করা হয়েছে কারণ এটা হচ্ছে একদম ঠিক ওয়াশরুমের বাইরেই। চলো ওয়াশরুমের ভেতরটা একটু তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমের থিমটাও একই, কালারটা পুরো সাদার মধ্যে। এদিকে ঢুকেই আয়না এবং বেসিন, তার সঙ্গে ডাস্টবিন। এদিকটাতে রয়েছে এক্সস্ট, সুন্দর একটা শাওয়ার দেখতে পাচ্ছি, এখনো ব্যবহার করা হয়নি। আর এদিকে রয়েছে কমোড। ওয়াশরুমের জায়গাটাও অনেকটা, আর ওই দিকে হচ্ছে টাওয়েল বা এরকম কিছু রাখার স্পেস। জেনারেলি যে কোনো হোটেল বা রিসর্ট জাতীয় প্রপার্টির একটা প্রবণতা হয় যে ওয়াশরুমগুলোকে খুব ছোট স্পেসে অ্যাকোমোডেট করার। এখানে এই ওয়াশরুমে এতটা জায়গা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ হলো। বাথরুমে গরম জলের ব্যবস্থাও আছে, তবে গিজার বাইরে। সব মিলিয়ে এখানে এরকম 3টে মাটির ঘর বা মাড হাউস আছে। নামগুলোও ততটাই সুন্দর, সোনাঝুরি, মহুয়া আর কুসুম। প্রতিটাই ডাবল বেড কটেজ। ভাড়া দৈনিক 3000 টাকা, খাওয়া দাওয়া আলাদা। এবার চলো রুম থেকে তোমরা ঝিলিমিলির জঙ্গলের কিরকম ভিউ পাবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, মানে রুমের জানালা থেকে সোজা কিন্তু জঙ্গল, পুরো জঙ্গল ঘেরাই প্রপার্টিটা। আর ওই যে একটা ছোট্ট গেট আছে ওখানে দেখা যাচ্ছে, ওটা পেরিয়ে যেতে পারলেই মনে হবে একেবারে গভীর জঙ্গলে পৌঁছে গেছি। সেই ফিলটা কীরকম সেটা কিছুক্ষণের মধ্যেই দেখাবো তোমাদের। থ্রিলিং, খুব থ্রিলিং। এই হচ্ছে এখানে ডাইনিং স্পেস, পাশে সব পরপর কটেজগুলো। এইখানে হচ্ছে ওয়াশ বেসিন, এখানে একটা ওয়াশরুম আছে। আর ওইখানে এ দেখো পুরো বাঁশ ঝাড় এরকম, ওইগুলো সব দূরে গ্রামের বাড়ি। এখানে পাশেই গ্রাম আছে একটা। আর ওইখানে একটা বিশাল বড় ওলা হয়েছে, এই গাছটা। লাঞ্চ এবং লাঞ্চের ব্যবস্থা নর্মালি আমরা যেটা খাই তার থেকে একটু মেনুটা ব্রড, তার কারণ বাইরে এলে সবাই একটু খাওয়া দাওয়া করেই থাকেন। হ্যাঁ, একটু নয়, অনেকটাই ব্রড। আমরা এখানে খাচ্ছি হচ্ছে ভেজ থালি, তার সঙ্গে মাছ। মাছের মধ্যে এখানে রুই আর কাতলাটাই বেশি অ্যাভেলেবেল থাকে, আমরাও তাই খাচ্ছি। কিন্তু ভেজ থালির মেনুটা সত্যি অনেকটা। এখানে আছে একটা ডাল, সব থেকে যেটা ইন্টারেস্টিং এবং বাঁকুড়ায় আর পুরুলিয়ায় থাকা মাস্ট সেটা হচ্ছে আলু পোস্ত। আর চাটনি আছে, এখানে একটা লেবু দেখতে পাচ্ছি, ওদিকে স্যালাড আছে, একটা ভাজা থাকেই জেনারেলি এই ভেজ থালিটায়, এক ধরনের মরশুমি সবজি থাকে। আর আমরা যেটা সঙ্গে এক্সট্রা নিয়েছি, তোমরাও চাইলে এক্সট্রা নিতে পারো, সেটা হচ্ছে পোস্তর বড়া।
ভেজ থালি আছে এখানে, একটা হচ্ছে যেটা নর্মাল থালি আর একটা একটু স্পেশাল থালি। ভেজ নর্মাল থালিটা 110 টাকা করে প্লেট আর পার পারসন, আর স্পেশাল থালিটা 150 টাকা করে। আর সঙ্গে যদি তোমরা পোস্তর বড়াটা নিতে চাও তাহলে 50 টাকা লাগবে, আর মাছ 80 টাকা পিস। আপাতত খাওয়া যাক, মানে দাম টাম মেনু যা বলার বলে দিয়েছি, এবারে টেস্ট টেস্টটা কেমন সেটাই হচ্ছে মেন। বেগুন কি এখানকার গাছের বেগুন? বেগুন এখানকার গাছের বেগুন, মানে অর্গানিক খাবার দাবার। পোস্তটা চেখে দেখা যাক। হ্যাঁ, আগে সব কিছু টেস্ট করে ফিডব্যাকটা দিয়ে দেওয়া যাক, তারপর আমরা না হয় খাই। পোস্তটা খুব ভালো। দারুণ দারুণ। তোমরা যদি অরণ্যবিতানে আসো তাহলে একদম বাড়ির মতো খাবারই পাবে। এর বাইরে যদি তোমরা বিশেষ কোনো খাবারের ফরমায়েশ করতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশানে ওদের নম্বরও দিয়ে দেবো, তোমরা আসার আগে একদম ডাইরেক্ট ওনাদের সঙ্গে কথা বলে নিতে পারবে। তোমরা যদি ভেজ থালির সঙ্গে চিকেন কারি নাও তাহলে 4 পিস, তার প্রাইস হচ্ছে 150 টাকা, মানে 150 টাকা প্লেট। আর ডিম কারিতে থাকে 2 পিস, সেটা 60 টাকা। স্যালাড যেটা আমরা নিয়েছি সঙ্গে, স্যালাডটা হচ্ছে 1 প্লেট 60 টাকা। এরকম লাঞ্চের পর একটু ভাত ঘুম হলে মন্দ হতো না, কিন্তু এখানে কাছে পিঠের মধ্যেই প্রচুর বেড়ানোর জায়গা। সুতানের জঙ্গল, তালবেড়িয়া লেক, ছেঁদা পাহাড়, লালজল গুহা, গাড্রাসিনী হিল। তবে আমাদের আজকের প্ল্যানটা একদম আলাদা। ঠিক এই জায়গাটা দেখো, যেখানটা এরকম পুরো ফাঁকা জমি মতো রয়েছে, এখানটা আপাতত আমরা গাড়ি রেখেছি। এখানে পার্কিংটা তো অবশ্যই, আর ওপাশে হচ্ছে মেন গেটটা, আর ঠিক পেছন দিকে একটা গেট আছে, এদিকে একটা জঙ্গল আছে, সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। চলো, বেশ একটা থ্রিলিং ব্যাপার। যা বুঝতে পারছি এবার পাহাড় পর্বত ভাঙতে হবে, মজা করে বলছি। দেখো টিলা, তার মধ্যে দিয়েই এই পাথর বেয়েই আমাদের এখন উঠতে হবে। বলে বঙ্গা ডুবি বা বঙ্গা ডুংরি। একদম দেখো, জঙ্গল থেকে উঠে এসেই এরকম পাথুরে একটা টেরেন, আমরা ওই পাশ দিয়ে ঘুরে 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 এলাম এখানে। তো বয়স্করা কেউ বা পায়ে সমস্যা না থাকলে এমনি আরামসেই উঠে আসতে পারো, কোনো অসুবিধে নেই। ওপর থেকে খুব সুন্দর ভিউটা। আর আমরা যেহেতু এরকম বর্ষায় এসছি, ফলে জঙ্গলটা একদম আরও সবুজ লাগছে। ওই যে লম্বা লম্বা যেগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু শালের জঙ্গল, আর প্রচুর পাখির আওয়াজ। একটাই জিনিস শুধু অসুবিধে হচ্ছে, সেটা হচ্ছে আজকে প্রচণ্ড হিউমিড, মানে বৃষ্টি এক পশলা হবে মনে হচ্ছিল, মেঘ করেও ছিল, তারপর আর হলো না। এখন পুরোটাই লাক। ওদিকটাও একটু দেখে আসি নাকি? ওদিকটা যেতে হবে, ওদিকে আবার একটু
এখানকার স্থানীয়দের একটা বিশ্বাসের ব্যাপার আছে, তারা ওখানে পুজো করেন। তাই চলো জুতো খুলে। বাহ, ওখানে একটা অসম্ভব সুন্দর গিরগিটি। ওইখানে দেখো, তোমরা দেখতে পাবে কিনা জানি না, আমি দেখানোর চেষ্টা করছি যতটা ক্লোজে যাওয়া যায়। এই দেখো, সেইখানে বোধহয় কোনো এই যে বেদি বা কিছু আছে। আর এইখানে হচ্ছে এই যে ওরা পুজো করেন। এই যে দেখতে পাচ্ছ দুটো গাছের ফাঁক দিয়ে, ওইখানে একটা পুকুর আছে, ওটাও দেখছি কতটা সম্ভব কাছাকাছি দেখানো যায়। ওখানটায় এইখানে আমরা। দেখো, আমরা ওখানটা যাব। টিলার ওপর থেকে যে পুকুরটা দেখা যাচ্ছিল, ঠিক আছে, নাম না জানা একটা পুকুর, আমরা এখানে নেমে এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি। তোমরা যদি ঝিলিমিলিতে আসো আর অরণ্য বিতান রিসর্টে থাকো, তাহলে কিন্তু এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, কারণ ওদের প্রপার্টির ভেতরে পুরো একদম গেট দিয়েই এখানে আসা যায়। একা কিন্তু এসো না, অবশ্যই প্রপার্টির কাউকে সঙ্গে নিয়ে এসো, কারণ রাস্তায় মানে জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলার একটা ব্যাপার এখানে ঘটতে পারে। আর পুরো মানে মানে এমনি রাস্তা ভুলে গেলে সেই গুপি বাঘার সিনেমার মতো, মানে সন্ধ্যা হলে বনে বাদারে ওরম ব্যাপার কিছু নেই এখানে, হ্যাঁ। বাঘ ভাল্লুক কিছু নেই, না কিন্তু তবুও মানে জঙ্গল থেকে না, ওটা তখন একটা বেরোতে না পারলে একটা বিড়ম্বনা হবে। আনইজি ফিলিং হবে তখন একটা, যে কিরম একা একা হারিয়ে গেলাম নাকি। এছাড়া এই পুরো শালের জঙ্গলে ঘেরা একটা ছোট্ট জলাশয়, মানে কারো ভুতুড়েও মনে হতে পারে, আবার কারো অ্যাডভেঞ্চারাসও মনে হতে পারে। আমার ভারী সুন্দর লাগছে, পরিবেশটা অসম্ভব সুন্দর। এখানে চুপ করে বসে থাকো, পাখিদের আওয়াজ শোনো, আর এই জল আর জঙ্গল দেখো, ব্যাস ঘন্টাখানেক এমনিই কেটে যাবে। ওই দিকটা হচ্ছে ওই টিলাটা যেখান থেকে ওপর থেকে আমরা দেখছিলাম। এই পাশে দেখো পুরো অনেকটা এরকম ফাঁকা পুরো ল্যান্ড। আর আশ্চর্য জিনিস যেটা আমি দেখলাম, এই পুকুরে জলের কালারটা কিন্তু পুরো লালচে, মানে একদম ঠিক কাদামাটি বলবো না, মানে একটু ওই পাথুরে রাবিশ লাল যেরকম টেক্সচারটা হয়, সেই কালারটা জলের, পুরো সেই স্পিলবার্গের জজের মতো মনে হচ্ছে, যেন জল থেকে মাথা তুলছে আর কি। এবার সেই ছোটোবেলায় চড়ুই ভাতি পড়েছিলাম, পুরো সেই রকম একটা ফিল। এখানে যতদিন চড়ুই ভাতি না হয় ততটাই ভালো। হ্যাঁ, মানে পিকনিক না হয় আর কি। হ্যাঁ, মানে পিকনিক না হয়। পিকনিকের জন্য খুব আইডিয়াল জায়গা, তবে পিকনিক হওয়া মানে তার সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু সেই জায়গাটাকে নষ্ট করার মতোও হয়। 3-4 রকমের দূষণ একসঙ্গে হওয়া, সেটা না হয় ভালো। এটা হিডেন জেম, হিডেন জেমই থাক। এটা কিন্তু কোনো ন্যাচারাল জলাশয় নয়, সরকারের থেকে আলাদা করে খনন করা হয়েছে। আর মোস্টলি সেচের জন্য জমিতে জল যেটা লাগে সেটা এখান থেকেই স্থানীয়রা নেন। ফাঁকা জমিগুলো দেখছো মাঠের মতো, এগুলোয় বর্ষার পর হয়তো আবার চাষ হবে। এগুলো সবই হচ্ছে এক ফসলি জমি। ওই দিক দিয়ে দূরে আমরা মাঝে মাঝে গাড়ির হর্ন বা গাড়ির আওয়াজ পাচ্ছিলাম, ওই দিকে রাস্তা আছে। আর এই পুরো জলাশয়টার ধার দিয়ে এরকম এই আল মতো করা আছে, সেটা দিয়েই হাঁটাচলা করা যায়। দাদা আর তনুশ্রীদি আমাদের সঙ্গেই বেরিয়েছেন, পাছে আমরা জঙ্গলের রাস্তা গুলিয়ে ফেলি। বোঙাডুংরি থেকে নামার পর পুকুর ঘুরে আপাতত যাচ্ছি সাঁওতালি গ্রাম দেখতে। সব মিলিয়ে 70 ঘর মানুষের বাস এই বৈষ্ণবপুর গ্রামে। আসার পথে দেখেছি আজ শনিবার তো সকালে হাটও বসেছিল। এইখানেই এই গোটা জায়গাটায়
জলের সোর্স, মানে ডিপ টিউবওয়েলের মতো যেরকম আর কি বোরিং করে নিচে থেকে জল, সেই জলটাই কিন্তু প্রপার্টিতেও নিয়ে যান ওরা। মানে এখান থেকে প্রপার্টি প্রায় অন্তত 150-200 মিটার তো হবেই। আর এইখানে গ্রামগুলো দেখো, সবথেকে বড় কথা এই ঘরগুলোর রং অদ্ভুত একটা, একই রকম কালার কম্বিনেশন সব কটা বাড়িতে। বলে না গ্রাম্য জীবন একদম আনফিল্টার্ড, পুরো যেরকম হয় ঠিক সেটাই। এবং এই রকম একটা উইকেন্ডের বিকেল, সেটা কত রিল্যাক্সিং, কত কত শান্ত, কত নিঝুম হতে পারে, তার একটা প্রমাণ তোমরা এখানে এলে পাবে। দেখো এই বাড়ির দাওয়ায় সব হাঁস মুরগি সেগুলো দিব্যি খেলা করছে। এই পাশের যে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে, ওই দিকেও পরপর সব গ্রামের বাড়িগুলো। প্রপার্টিতে মেন গেট দিয়ে ঢোকার পরই এগিয়ে এসেই এই যে ডান হাতে জায়গাটা দেখছো তোমরা, দেখো একটা ভিতের মতো করা আছে, চারপাশটা ঘেরা, মাঝখানটা। এটা কিন্তু ভবিষ্যতে ওনাদের একটা পুল টাইপের কিছু করার পরিকল্পনা আছে এই জায়গাটায়। তো এপাশে সুন্দর করে আবার পুরো ফেন্সিং করা আছে গোটা প্রপার্টিটা। আর এপাশে পুরো জঙ্গলের ধার দিয়ে দিয়ে ফেন্সিং করা। আর জাস্ট ফেন্সিংয়ের কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদের, ওইখানে দেখো সব হচ্ছে এখানে স্থানীয়দের বাড়িগুলো, খড়ের গোলা, কাঠ জড়ো করে রাখা আছে এখানে সব পরপর পরপর সব কটা ঘরেই একই রকম কালার। আর এইখানে দেখো ওদের কিন্তু রীতিমতো ভলিবল খেলার বেশ একটা ব্যাপার আছে। সমবয়সীরা সবাই দোল খেতে ব্যস্ত। কাল সকালবেলা এই লন্ঠনগুলো আরও ভালো করে দেখাবো। বিকেল গড়িয়ে সন্ধ্যের জঙ্গলে ঝিঁঝির ডাক পরিবেশটাই বদলে দিল। কটেজের মৃদু আলো চোখের আরাম। আর জিভের আস্বাদের জন্য অন্য আয়োজন। কচি বাঁশে শালপাতায় মোড়া ম্যারিনেট করা চিকেন, তাও আবার কাঠের আগুনে পোড়ানো। শীতকাল হলে আরো জমে যেত। এখানে ব্যাম্বু চিকেন বা শালপাতা চিকেনের দাম কেজিতে 600 টাকা। তবে তোমরা অর্ডার দিতে চাইলে আগে বলে রেখো। এটা কতক্ষণ লাগে হতে? মোটামুটি লাগবে, তাও মোটামুটি 40 মিনিট টাইম লাগবে। তাই মানে পুরো ঝলসানো হয়, তাই তো? একটা 35, আর এখন আমাদের সঙ্গে চলে এসছে শাল চিকেন। একটু আগে যেটা তৈরি হচ্ছিল, যেটা বেশ অনেক রকম পদ্ধতিতে খোলা হলো, সেটাই এই জিনিসটা। এছাড়াও এর আরও দু রকম জিনিস তোমরা টেস্ট করে দেখতে পারো। অন্য ভ্যারিয়েন্টও হয়, ব্যাম্বু চিকেন যেটা বাঁশের সেটাও হয়। মধ্যে হয়, আর একটা হচ্ছে শাল পাতা চিকেন। জাস্ট শীতকাল পড়ছে, ঠান্ডা একটু রেশ আছে, এই রকম সময় সন্ধেবেলা অসাম লাগবে। রিসর্টে আলোর ব্যবহার খুব পরিমিত, আজ বেশ গুমোট। মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে, বোধহয় কয়েক পশলা ঢালবে। দেখতে দেখতে ডিনারের ডাক এসে গেল। সেই রাতে আমাদের মেনুতে ছিল রুটি, চিকেন আর স্যালাড।
এই হচ্ছে আমাদের যে কটেজটা এখানে অরণ্যবিতানে, সেখান থেকে এই রাস্তাটা ধরেই আমরা জঙ্গলের দিকে যেতে পারি। এখানে দেখছো এটা এদের পার্কিং লট। মোস্টলি এখানেও ওরা এরপরে আরও কিছু করার পরিকল্পনা করছেন। প্রচুর গাছপালা এই গোটা জায়গাটা জুড়ে। এপাশে দুটো যেগুলো ওই কি ওদের ফ্যামিলি ডরমেটারি রুম, বড় রুমগুলো সেগুলো। এপাশেও বাগান করা আছে, জলের ট্যাঙ্ক, এবং পুরো প্রপার্টিটা জুড়ে একদম ফেন্সিং করা আছে। দেখো দূরে ওই যে গেট দেখতে পাচ্ছ, ওই পর্যন্ত পুরোটা জুড়েই এই প্রপার্টিটা। এই পাশে শীতের দিকে ওরা কিন্তু ক্যাম্প সাইটেরও প্রভিশন রাখেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটাও দেখে নাও, এটাও একটা সিঙ্গেল কটেজ। এই কটেজটা কিন্তু নন এসি। আর বাকি যে দুটো কটেজ, মানে একটা যেটা আমরা রয়েছি সামনেরটা এবং তার পাশেরটা, এই দুটোই কিন্তু এসি কটেজ, সিঙ্গেল কটেজ। আর এখানেও যে দুটো কটেজ রয়েছে সেগুলো হচ্ছে বড়, যেগুলো ডরমেটারি, সেই সেট আপগুলোর একটা এয়ার কন্ডিশনড, আরেকটা কিন্তু নয়। এখানে পরপর দুটো রুম, শাল আর পলাশ, এগুলো বেসিক্যালি 6 জনের থাকার মতো। এটা মিনি ডরমিটারি বলতে পারো। এই একটা বিছানায় 3 জন, পরের বিছানাটায় আরও 3 জন, এরকম করে। এখানেও কিন্তু জানালা থেকে ভিউটা খুব সুন্দর, পুরো প্রপার্টিটা দেখা যায়। আর একই রকমভাবে এই পর্দা বা এগুলো একইভাবে আমাদের রুমটা যেমন দেখলে সেভাবেই তৈরি। টিভি এখানেও আছে, একই রকম চেঞ্জিং রুম, এবং তারপরে ওয়াশরুম। মানে মোটের ওপর কনসেপ্টটা একই। এখানেও দেখো আয়না আছে। সব থেকে বড় কথা হচ্ছে পাশেই জঙ্গল, মানে এই এত সবুজ, এত রিল্যাক্সিং ব্যাপারটা। ছোট বড় মিলে 6 জন থাকতে পারবেন, সেই কনসেপ্টেই এটা তৈরি। এগুলোর ট্যারিফ, আমাদের রুমের ট্যারিফ, সমস্ত ডিটেল তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে তো পাবেই। আমাদের যেরকম একটা জায়গায় একটা কটেজ, এখানে একটা কটেজের স্ট্রাকচারের মধ্যে দুটো একসঙ্গে পরপর দুটো রুম। একটা ব্যালকনি, ওপরটা দেখো সুন্দর দরমার একটা ফল সিলিং এর মতো করা আছে। সিলিং এর মতো করা আছে। এগুলো সবই গরম আটকাতে কিন্তু খুব কাজে দেয়। আর এই মাটির মানে একটা গ্রামের ফিলও আছে। আর এই থামগুলোকে ওরা খুব সুন্দর এই আর্টিফিশিয়াল ঘাস দিয়ে দিয়ে, ওই হ্যাঁ, মানে একটা ফিল রাখার চেষ্টা করেছে। সবুজ আসলে যে কোনো সময় খুব সুন্দর। তো এই পুরো জায়গাটা জুড়ে ওদের এরপরে আরও বাগান করার পরিকল্পনা আছে। প্রচুর গাছপালা, বারবার যেটা বলছিলাম। এই পাশে খুব সুন্দর গাছের তলায় বসার জায়গা করে দেওয়া আছে। চাইলে তোমরা এখানে খানিকক্ষণ বসে আড্ডা মারতে পারো। এখানে বসেও চা টুকটাক খাওয়া দাওয়া করতে পারো। দোলনা আছে ছোটদের জন্য, ছুটে দৌড়ে বেড়াবার দোলনা, এবং পুরো ক্যাম্পাসটা জুড়ে অনেক কিছু আছে। ফলে উইকেন্ডে বেড়াতে এলে ছোটদের জায়গাটা এক চান্সেই বেশ মন ভালো হয়ে যাবে। এখানে কিন্তু বাগান করার কাজ চলছে। এ দেখো পর লাইন দিয়ে এখানে বেশ কিছু পাতাবাহার, এরিকা, ঝাউ গাছ সেরকম আছে। এপাশেও আছে। আর এই জাস্ট প্রপার্টিতে ঢুকেই বাইরের গেট থেকে এখানেও দেখো পরপর ফুলের গাছ আছে, পাতাবাহার আছে। এখনও তোমরা যেটুকু জায়গাতে জমিটা ফাঁকা দেখছো, এরপর কিন্তু আস্তে আস্তে এগুলোই সব তোমরা
হয়তো গাছপালা এবং ফুলে ঢাকা অবস্থায় দেখবে যদি আর কয়েকদিন পরে আসো। রাতে বৃষ্টি হলেও সকালটা মেঘলাই ছিল। দেখতে দেখতে আমাদের বেরোনোর সময় চলে এলো। তার আগে ছিমছাম ব্রেকফাস্ট সারলাম মুড়ি ঘুগনিতে, সঙ্গে আর এক রাউন্ড চা। এই 3 বেলার পরিচয়ে এখানকার মানুষগুলো বড্ড আপন হয়ে গেছে। তোমরাও অরণ্য বিতানে আসতে চাইলে এখানে সরাসরি বুকিং এর জন্য যোগাযোগের নম্বর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সঙ্গে রইল রিসর্টের ওয়েবসাইটের লিংক। এই পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আগেই সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ। ইনস্টাগ্রাম বা ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। এই রিসর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে। আবার দেখা হচ্ছে পরের জার্নিতে।